সরকার বদলের পর নতুন সরকার প্রথম কোন দেশে সফরে যাচ্ছেন, এ নিয়ে নিউজ করি, এ নিয়ে কথা বলি। কিন্তু এটা কি খুব বড় কোনো বার্তা দেয়, নাকি কূটনৈতিক জায়গা থেকে, নাকি এটা একটা মানে আমরা বলার জন্য বলা একটা রেটরিক তৈরি করি? ধন্যবাদ কে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমবার এসেছি। আপনি যেটা বলছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে যে দায়িত্বে এলেন এবং দায়িত্ব নেওয়ার পর 4 মাসের মাথায় এই প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে গেছেন এবং এই যে মালয়েশিয়ায় উনি সফরে গেছেন এবং আপনি যেটা বলছিলেন, এটার কি কোনো কনভেনশন বা স্ট্রাকচার ফরম্যাট আছে, না এক এক সময় এক এক রকম করে করা হয়? আমরা যদি সাম্প্রতিক অতীতে দেখি যে ওমরা দিয়েই আমাদের সরকার প্রধানদের সফর অতীতে হয়েছিল। আবার আমরা কখনো কখনো যদি দেখি দক্ষিণ এশিয়ার দেশ, প্রতিবেশী দেশ, এগুলোতে হচ্ছে। আবার গত কয়েক বছর ধরে দেখতে পাই, বিশেষ করে যদি বলি 24 সালের কথা, আমি মানে যেহেতু খুব সাম্প্রতিক, চীন আগে হবে না ভারত আগে হবে, এই ধরনের একটা তর্ক। এবং এবার সফরের আগেও তাই ছিল। ধরেন হাইপোথেটিক্যালি আমি ওমরার কথাই বলি, ওমরা নিয়ে যদি প্রাথমিকভাবে চিন্তা করা হলো, ইরান যুদ্ধের কারণে সেটা আর হলো না। সরকারি মহলে চিন্তা ভাবনা করা হচ্ছিল, আমি বলছি না যে ফাইনাল চিন্তা ভাবনা, তাইলে দক্ষিণ এশিয়ার দেশগুলো দিয়ে হয় কিনা। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে উনি যে বিদেশি কূটনীতিকদের সঙ্গে যে ইফতার পার্টিতে বসছিলেন, সেটা কিন্তু কনভেনশনাল। আমরা ইফতার পার্টিতে সরকার প্রধানদের কি দেখতাম, গুরুত্বপূর্ণ বা প্রধান দেশের প্রতিনিধিদের নিয়ে তিনি হেড টেবিলে বসতেন। এবারে আমরা প্রথম লক্ষ্য করেছি যে সার্কভুক্ত দেশের কূটনীতিকদের সঙ্গে তিনি হেড টেবিলে বসেছেন। তার মানে কি, অতীতে যে ধরনের ফরম্যাট ছিল সেখান থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা। আমি যদি সার্ককে দেখি, সার্ক বাংলাদেশের সৃষ্টি এবং সার্কের প্রতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ একটা মনোযোগ ছিল, অবদান ছিল। খালেদা জিয়া যিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনার একটা পুশ ছিল। এবারও এসে সেটা দেখছি। তো এখন মালয়েশিয়া কেন, চীন নয় কেন, ভারত নয় কেন, দাওয়াত তো এই দেশগুলো থেকে ছিল। তো চীন ভারত এরকম একটা ধরেন ভূরাজনৈতিক একটা প্রতিযোগিতা যে চলছে, এটা তো বলাই বাহুল্য, এটা গোপন করার কিছু নেই। তো এমন একটা অবস্থায় মালয়েশিয়া থেকে যখন দাওয়াত এসছে, এবং মালয়েশিয়ার সাথে যদি আমরা দেখি, 72 সালে বাংলাদেশকে প্রথম যে কয়টি মুসলিমদের স্বীকৃতি দিয়েছে, মালয়েশিয়া প্রথম দিকে আছে। মালয়েশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য আছে, কর্মী নিয়োগ তো আছেই, যদিও কর্মী নিয়োগের বিষয়টাকে আমি অন্যভাবে দেখি, বিনিয়োগ আছে। রবি আজিয়াটা আমাদের টেলকো সেক্টরে অলমোস্ট, আমি যদি ভুল না করি, 1 বিলিয়নের কাছাকাছি। তার মানে হিউজ ইনভেস্টমেন্ট, দ্বিতীয় সর্বোচ্চ। তো এমন একটা জায়গায় মালয়েশিয়ার মতো দেশকে বেছে নেওয়ার মধ্যে দিয়ে অবশ্যই এই ইঙ্গিতটাই পাওয়া যায়, আমরা বাইল্যাটারালি মালয়েশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য, কর্মী পাঠানো, রেমিটেন্স, এগুলো যেমন আছে, পাশাপাশি রোহিঙ্গা সংকট আমরা যেমন ভুগছি, মালয়েশিয়াও ভুগছে। আমাদের মতো 1 মিলিয়নের বেশি নেই, 2 থেকে 2.5 লাখ আছে। তার মানে রোহিঙ্গা ক্রাইসিস তাদেরকেও ভোগাচ্ছে। এর পাশাপাশি যদি বলি, আসিয়ানের একটি গুরুত্বপূর্ণ দেশ মালয়েশিয়া, যে মালয়েশিয়ার মাধ্যমে আমরা আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে চাই, আরসেপে যুক্ত হতে চাই। তো আমার কাছে মনে হয়েছে একদিকে ভূরাজনৈতিক প্রতিযোগিতায় কিছুটা ভারসাম্য আনতে চেয়েছি, পাশাপাশি এখন কোনটা আগে কোনটা পরে আপনি একভাবে দেখতে পারেন, আমি একভাবে দেখতে পারি। পাশাপাশি আমি দেখেছি যে লম্বা বিচারে আমার সুযোগ সুবিধা কোথায় আছে। আরেকটা প্রসঙ্গ প্রাসঙ্গিকভাবে চলে আসে, মালয়েশিয়ায় কিন্তু প্রচুর শিক্ষার্থী এখনও পড়াশোনা করেন। গত 2-3 দিন আমি কয়েকজন বিশেষায়িত জবে আছেন এমন লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, এই মুহূর্তে ভুল না বললে 11,000-এর বেশি শিক্ষার্থী বাংলাদেশের আছেন, এবং তারা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার, ফলোড বাই চায়না, যেটা 60,000+। তার মানে হচ্ছে শিক্ষা খাতে কিন্তু প্রচুর সুযোগ সম্ভাবনা আছে। তো সব মিলিয়ে আমি দেখি, ভবিষ্যতের কথা যদি চিন্তা করি, বাইল্যাটারালি এবং রিজিনালি, মালয়েশিয়া এমন একটা দেশ যেখানে আমার রিলেশনশিপের একটা বিরাট সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন বলে আমি মনে করি।